ওকে, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারের একেবারে শুরুতে হচ্ছে কিছু বেসিক মডেল বলছে। তো সবার শুরুতে হচ্ছে তোমার থমসনের মডেল আছে। জি স্যার। তো থমসনের মডেল কি বলে যে একটা পরমাণুকে চিন্তা করা হয়েছে একটা পুডিং এর মতন। পুডিং এ যেমন হচ্ছে বিশাল একটা বাটি থাকে বা একটা গোলকের মতো চিন্তা করতে পারো, সেই পুরো গোলকটাকে ধরা হয়েছে ধনাত্মক আধান। দ্যাট ইজ এই পুরোটা হচ্ছে তোমার ধনাত্মক আধান। আর পুডিং এ যেমন তোমার মাঝে মাঝে ছোট ছোট কিসমিস থাকে, তো এরকম এই গোলকের ভেতরে জায়গায় জায়গায় ইলেকট্রন বিন্যস্ত থাকে। দ্যাট ইজ একটা গোলক পুরোটাকে ধরা হয়েছে তোমার ধনাত্মক আধান, যেটার মাঝে মাঝে তোমার ইলেকট্রন গুলো থাকে। তো এরকম একটা চিন্তা করা হয়েছে যে একটা পরমাণু হচ্ছে এরকম হতে পারে। বাট এরপরে দেখা গেলো কি যে এটা খুব ভালো একটা মডেল না। তো আসলো কি রাদারফোর্ডের মডেল। তো রাদারফোর্ডের মডেল বলার কিছু নেই, এটা হচ্ছে কেমিস্ট্রিতে শিখছো যে রাদারফোর্ডের মডেলে বেসিক্যালি কি হয়। তো রাদারফোর্ডের মডেলেও কি ত্রুটি ছিল, কি জন্য? কজ রাদারফোর্ডের মডেল ধরোই তো সৌরজগতের সাথে সিমিলার একটা মডেল, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, এখানে ইলেকট্রন কি ওইভাবে ঘুরে। তো এটার জন্য একটা ত্রুটি দেখা দিল, কিছু অল্প ত্রুটি দেখা দিল। তো এরপর আসছে কি বোরের মডেল। তো বোরের মডেলে ওই ত্রুটিগুলাকে কিছুভাবে ঠিক করা হয়েছে। কিরকম ঠিক করা হয়েছে? সে বেসিক্যালি তিনটা স্বীকার্য দিছে। কি কি স্বীকার্য বলো তো? কেমিস্ট্রিতে পড়ছি আমরা যে সেকেন্ড পেপারে, মানে সেকেন্ড পেপারে না, সেকেন্ড চ্যাপ্টারে, ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি। বোরের মডেলে বেসিক্যালি এরকম তিনটা স্বীকার্য দেওয়া হয়েছে। তো কি কি স্বীকার্য দেওয়া হয়েছে বলো? বলো। স্যার এই মুহূর্তে মনে নেই। এই জিনিসগুলা বেসিক জিনিস, সেগুলো না মনে রাখলে কেমনে হবে? ওকে, তো ফার্স্ট স্বীকার্য কি ছিল? যে একটা পরমাণু কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে চলাকালে কোনো ধরনের শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। দ্যাট ইজ একটা সেন্টার ধরে হইছে এরকম, এ হচ্ছে তোমার সেন্টার। তো সেন্টারের চারপাশে অনেকগুলা কক্ষপথ আছে। এই কক্ষপথে ইলেকট্রন গুলো থাকে, রাইট? এখানে হচ্ছে তোমার ইলেকট্রন থাকে, এখানে থাকে, এই জায়গায় ইলেকট্রন গুলো থাকে। তো প্রথম স্বীকার্য ছিল নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে, যেমন এটা ধরো 3 নম্বর কক্ষপথে আছে এই যে ইলেকট্রনটা, তো এই কক্ষপথে থাকাকালে সে কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ঠিক আছে। সেকেন্ড স্বীকার্য যেটা আমাকে বলছে সেটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে তার একটা কৌণিক ভরবেগ থাকে। ঠিক আছে, দ্যাট ইজ আমি এল চিন্তা করি, এল হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগ, এটার ভ্যালু বেসিক্যালি এরকম হবে NH/2 পাই, যেখানে এন কি কক্ষপথের নাম্বার, জি স্যার। এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের কনস্ট্যান্ট। ঠিক আছে। তো এটা সমান হবে কি আমার কৌণিক ভরবেগ। তো আমরা ফিজিক্সে বলবিদ্যা শিখছিলাম যে কৌণিক ভরবেগ সমান কি, যে mvr, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমি বলতে পারি mvr সমান NH/2 পাই। তাহলে এটাই কি ছিল দ্বিতীয় স্বীকার্য। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের ভ্যালু এরকম কিছু হয়। আচ্ছা, 3 নম্বর স্বীকার্য কি ছিল?
একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন অন্য নির্দিষ্ট কক্ষপথে যায়, সাপোজ ধরো এই যে 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যেতে চাচ্ছে, তাহলে তার কিছু পরিমাণ শক্তি শোষণ করতে হবে। অথবা ধরো 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসতেছে, তাহলে কিছু পরিমাণ শক্তি তার ছাড়তে হবে। এই যে কিছু পরিমাণ শক্তি শোষণ করতেছে বা ছাড়তেছে, এই দুইটা কক্ষপথের পার্থক্যের সমানটাই হবে সেই শক্তি। মানে কি, মনে করো 1 নাম্বার থেকে 2 নম্বরে যাচ্ছে, হ্যাঁ, তো 1 নম্বর কক্ষপথের শক্তিকে আমি E1 বলতেছি, আর 2 নম্বর কক্ষের শক্তিকে আমি বলতেছি E2। তো 1 নাম্বার থেকে যদি 2 নম্বরে যেতে চায়, তাহলে তার কি পরিমাণ শক্তি শোষণ করতে হবে? এই দুইটা কক্ষের শক্তির পার্থক্যের সমান, দ্যাট ইজ E2 মাইনাস E1, এতটুকু তাকে শক্তি শোষণ করতে হবে। ঠিক আছে, আর এটাই সমান হচ্ছে তোমার HF, যেখানে F হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কেন বলা হচ্ছে? বেসিক্যালি এই যে ধরো এইখান থেকে একটা সরি ধরো হচ্ছে এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে যাবে, তো এদের গমনটা তরঙ্গের মতন হয়, বা হচ্ছে এইখানে যখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে লাফ দিয়ে যায়, তখন সেখানে একটা আলোক তরঙ্গের মতো কিছু দেখা যায়। দ্যাট ইজ ওইখানে চিন্তা করা হয় যে এই লাফের ফলে বা হচ্ছে তোমার এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাওয়ার ফলে আলোক তরঙ্গ তৈরি হয়। তো ওইটার কম্পাঙ্ক হচ্ছে তোমার এফ। ঠিক আছে, তো E2 জি মাইনাস স্যার। E1 এটাকে তুমি বলতে পারো যে দুইটা কক্ষের পার্থক্য, যেই কক্ষ থেকে যেই কক্ষে যাচ্ছে সেই দুইটা কক্ষের শক্তির পার্থক্য। তো এখান থেকে তুমি কি E2 মাইনাস E1 সমান কি লিখতে পারো? ডেইলি এটা সমান কত? এই যে, ঠিক আছে। জি স্যার। এখন এখন কথা হচ্ছে তোমার একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে আছে, তো এই কক্ষপথের কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। যেমন চিন্তা করো যে এই 2 নম্বর কক্ষপথে থাকলে তুমি যদি এই জিনিসটাকে সেন্টার ধরো, তো এইখান থেকে এই যে এখান থেকে এই যে ডিস্টেন্স, বলতে পারি যে 2 নম্বর কক্ষের ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এইটুকু। ঠিক আছে, আবার যদি আমি 3 নম্বর কক্ষ চিন্তা করি, তাহলে ডিস্টেন্সটা কতটুকু হবে? এখান থেকে এইটুকু। জি স্যার। আচ্ছা, দ্যাট ইজ একটা নির্দিষ্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথের মধ্যে আছে। আবার ইলেকট্রনটা তো এখানে স্থির অবস্থা নেই, এটা ঘুরতেছে, বেসিক্যালি মুভ করতেছে সবসময়। তো যদি মুভ করে তার একটা নির্দিষ্ট বেগ আছে, জি স্যার। রাইট? এটা একটা বেগ আছে। আবার যেহেতু এটা মুভ করতেছে, তার মানে তার অবশ্যই একটা শক্তি আছে, গতিশক্তি। আবার কেন্দ্র তাকে আকর্ষণ করে বসে আছে। এই যে কেন্দ্রে যে প্রোটন আছে সেটা অবশ্যই এই কক্ষপথের ইলেকট্রন গুলোকে আকর্ষণ করতেছে। তো তার জন্য একটা স্থিতিশক্তিও পাবা। তার মানে এখানে আমার কি কি থাকা পসিবল? এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকা পসিবল, একটা নির্দিষ্ট বেগ থাকা পসিবল, আর কি থাকা পসিবল বলো? হুম, শক্তি নির্দিষ্ট শক্তি থাকা পসিবল। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা যদি হয়, এইটুকু থাকুক, এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকুক এখানে। আচ্ছা, খেয়াল করো, তো তুমি যেই কক্ষপথের জন্য কিছু একটা বের করতে চাচ্ছ, ব্যাসার্ধ বা বেগ, চিন্তা করো যে এই যে এই ইলেকট্রনটা, তো খেয়াল করো এই ইলেকট্রনটাকে কিন্তু কেন্দ্র একটা নির্দিষ্ট বলে টেনে রাখছে। ঠিক আছে, দ্যাট ইজ এখানে একটা কেন্দ্রমুখী বল থাকবে। বোঝা যাচ্ছে? তো জি ধরি স্যার। এখানে কেন্দ্রমুখী বল কত? এফসি। এন্ড আমরা বলবিদ্যায় শিখছিলাম কেন্দ্রমুখী বলের ভ্যালু কত হয়? mv স্কয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এখন যেহেতু এটা 2 নম্বর কক্ষপথের জন্য, সো 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধটাও ডিফারেন্ট হবে, আবার বেগটাও ডিফারেন্ট হবে। ঠিক আছে, আর আমরা কি আসলে জি জানি স্যার। যে এটা 2 নম্বর কক্ষপথের জন্য, 3 নম্বর কক্ষপথের জন্য, নাকি হচ্ছে যে কোনো র্যান্ডম কক্ষপথের জন্য হইতে পারে, যে n তম কক্ষপথের জন্য আমরা ব্যাসার্ধ বা বেগ বের করতে যাচ্ছি?
বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছো কথা, যে এটা হচ্ছে কি 2 নাম্বার জি স্যার। কক্ষপথ না হয়ে যে কোনো কক্ষপথই হতে পারে, মানে যেখানে 4-5 হইতে পারে, দ্যাট ইজ আমরা র্যান্ডম চিন্তা করি, n তম কক্ষপথের জন্য আমরা ব্যাসার্ধ বা বেগ চিন্তা করতেছি। তাইলে এইখানে বেগের জায়গায় vn হবে, আর r এর জায়গায় rn হবে, ঠিক আছে? দ্যাট ইজ n তম কক্ষপথে একটা ইলেকট্রনকে কেন্দ্র এত বলে, কেন্দ্রমুখী বল দিয়ে টেনে রাখছে। বোঝা গেছে? জি স্যার। আবার এই যে এটা তো তোমার হচ্ছে প্রোটন, দ্যাট ইজ পজিটিভ চার্জ। আবার যেই কক্ষপথের জন্য তুমি বেগ হিসাব করতেছো ওই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, দ্যাট ইজ এখানে একটা চার্জ আছে, আবার এখানে একটা চার্জ আছে। তাহলে তাদের মধ্যে কুলম্বের এক ধরনের আকর্ষণ বল হবে না? পজিটিভ আর নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। বোঝা যাচ্ছে? জি স্যার। যদি ওই আকর্ষণ বল হিসাব করি, ওইটাকে ধরলাম Fe, তো এটা কত হবে? এরকম কিছু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন জি স্যার। কে কাকে আকর্ষণ করতেছে? আকর্ষণ করতেছে হচ্ছে এইখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে প্রোটন আছে, আর এখানে একটা চার্জ আছে ইলেকট্রন। তো মনে করে নাও এটা হচ্ছে আপাতত হাইড্রোজেন। এটা যদি হাইড্রোজেন হয় তাহলে নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? একটা। তাহলে Q1 হচ্ছে একটা প্রোটনের চার্জের সমান, অ্যান্ড লাকিলি প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ দুইটাই সেম হয়। বোঝা গেছে? আবার কিউ টু কি এই যে 2 নম্বর কক্ষপথ যদি চিন্তা করো, 2 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার চার্জ, কারণ প্রোটন এই ইলেকট্রনটাকে টানতেছে, তাহলে ইলেকট্রনের চার্জ হবে কি Q2, ইলেকট্রনের চার্জ কি E। তাহলে আমি এখানে Q1 Q2 এর গুণফলটা কি লিখতে পারি? E স্কয়ার। আর নিচে আর এর জায়গায় দেখো তো Rn হবে না, কজ এটা যেই কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন কথা হচ্ছে ওই যে যে কেন্দ্রমুখী বল যেই বলে টেনে রাখতেছে কেন্দ্রটা, এই ইলেকট্রনটাকে, এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন বা তৃতীয় যেটাই, যে কক্ষপথে চিন্তা করো, কেন্দ্রটা ওই ইলেকট্রনকে যেই বল দিয়ে টেনে রাখতেছে ওই বলের সাপ্লাইটা বেসিক্যালি এইটা থেকেই আসে, যে কুলম্বের আকর্ষণ বল থেকে বেসিক্যালি কেন্দ্র একটা ইলেকট্রনকে টেনে রাখতেছে, দ্যাট ইজ কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিচ্ছে। তো এটা যদি হয় আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের যে ভ্যালু এফসি আর কুলম্বের আকর্ষণ বল এই দুটো সমান। বোঝা যাচ্ছে? জি স্যার। এই দুটো যদি সমান হয়, জাস্ট ভ্যালুগুলো এখন বসাই দিব। ওকে, আচ্ছা, তো আমরা এটা সমান এটা পাইছি, ভালো কথা। তো এফসি আমার কি ছিল? সেকেন্ড, এফসি ছিল হচ্ছে এরকম কিছু, আর এফই ছিল এরকম কিছু। ঠিক আছে? তো এইখান থেকে দেখো তো দুই পাশে কি কি কাটা যায়। দুই পাশে তোমার দেখো তো, এখানে একটা আরএন, এখানে একটা আরএন কাটা যায় না? জি স্যার। হ্যাঁ, তো কাটাকাটি গিয়ে তুমি যদি ভিএন এর ভ্যালু বের করো, ভিএন এর ভ্যালু কি হবে? ই বাই এরকম কিছু, দেখো। ঠিক আছে? তার মানে একটা নির্দিষ্ট কক্ষপথে একটা ইলেকট্রনের বেগ হচ্ছে এইটা, জি স্যার। যেখানে এমটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর। ঠিক আছে? এটা মনে রাখবে, এমটা কিন্তু ইলেকট্রনের ভর। ইটা কি? হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন কি পাইছি? বেগ পাইছি। আমাদের কি লাগবে তাইলে? বেগ পাইছি, তো এখন আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে ব্যাসার্ধের ভ্যালুটা কত, নির্দিষ্ট কক্ষপথে ব্যাসার্ধের ভ্যালু কত। আচ্ছা, ভালো কথা। আমরা একটু আগে সেকেন্ড স্বীকার্য, বোরের সেকেন্ড স্বীকার্য, ওইটা থেকে কি পাইছি? যে
mvr সমান কত n/2 পাই। ঠিক আছে, তো আমি এটাকে ওই যে র্যান্ডমলি ভিটাকে এখন ভি না লিখে ভিএন লিখবো, কারণ যেই কক্ষপথে ইলেকট্রন সেই কক্ষপথের বেগ। তো ভিটাকে ভিএন লিখলাম আর ব্যাসার্ধটা তাকে আরএন লিখলাম, যেই কক্ষপথ সেই কক্ষপথের ব্যাসার্ধ। এটা সমান কি n/2 পাই। আচ্ছা, ভালো কথা। আমরা একটু আগে বেগের একটা ভ্যালু পাইছি না, এই যে এই বিশাল একটা ভ্যালু, ভিএন সমান সমান এইটা। তাইলে এইটা এখানে বসা দিতে পারি এই জায়গাটায়, ভিএন এর জায়গায়। ঠিক আছে, জাস্ট সিম্পলি বেগের যে ভ্যালুটা পাইছি সেটা এখানে বসাই দিছি। এখন বর্গ টর্গ করে তুমি যদি ফাইনালি ইকুয়েশন বের করো, তো rn সমান সমান তুমি এরকম কিছু পাবা, n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই হচ্ছে পাই m স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার rn এর ভ্যালু। আচ্ছা, এখন rn মানে কি, যে কোনো কক্ষপথ 2 নাম্বার 3 নাম্বার তুমি যদি এরকম যদি চিন্তা করো, এ হচ্ছে আমার সেন্টার, এর চারপাশে অনেকগুলো কক্ষপথ আছে। তো এটা 2 নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন চিন্তা করো, তাহলে rn হবে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। 1 নাম্বার কক্ষপথ চিন্তা করলে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, 3 নাম্বার চিন্তা করলে 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখানে এনটা কি হচ্ছে, ওই যত নাম্বার চিন্তা করতেছো ওই নাম্বারটা, যে 2 হইলে 2, 3 হইলে 3, এরকম। আচ্ছা, তো ধরো হচ্ছে আপাতত 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা বের করতে চাচ্ছি। বুঝা গেছে? না, কেমিস্ট্রি না, ফিজিক্সই, বাট টপিক আছে ফিজিক্সে, ওই কেমিস্ট্রি টপিকগুলো আছে। এই জিনিসগুলো কেমিস্ট্রিতেও আছে, বাট এত ইন ডিটেল নেই। বাট ম্যাথগুলো আছে ঠিকই, ফিজিক্সের ব্যাপারগুলো ইন ডিটেল দিছে। আচ্ছা, তো আমরা তো যে কোনো কক্ষপথের জন্য ব্যাসার্ধ এরকম পাইছি। তো ধরো হচ্ছে আমরা 1 নম্বর কক্ষপথের জন্য বের করব। 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে চাই, তার মানে n = 1। বোঝা গেছে? তো n = 1 যদি বসায় দিই, এখানে কি হবে, এরকম কিছু। আমি মনে হয় এখানে হালকা একটা h স্কয়ার হবে, ইকুয়েশনটা h স্কয়ার হবে আর কি। আচ্ছা, সব বসায় দিই, n এর ভ্যালু 1 বসায় দিলাম। তো দেখো তো ফাইনালি আমরা কি পাইছি, r1 সমান h স্কয়ার এপসাইলন নট বাই এরকম কিছু। ঠিক আছে, এখন আমাকে একটু বলো তো, 1 নম্বর কক্ষপথের যে ব্যাসার্ধের আমরা যে ভ্যালু পাইছি, আর যে কোনো র্যান্ডম কক্ষপথের জন্য যে ব্যাসার্ধের ভ্যালু পাইছি, এই দুইটার মধ্যে কোনো রিলেশন পাওয়া যায়? মিল কিছু পাওয়া যায়? পাওয়া যায় না? খেয়াল করে দেখো যে এইটুকু অংশ এইটাই কিন্তু r1, 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যা, এইখানে এইটুকু অংশ কিন্তু সেমই। r1 সমান যা, এইখানে এতটুকু অংশ কিন্তু সেম। বোঝা যায়? না, ওটা তো স্কয়ার নাই। কোথায় স্কয়ার নেই? এখানে দেখো h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই m স্কয়ার। এইখানেও h স্কয়ার এপসাইলন নট পাই m স্কয়ার আছে, n স্কয়ার এক্সট্রা আছে। তো এতটুকু অংশ যদি শুধু এতটুকু অংশ চিন্তা করো, এতটুকু অংশ আর এইটা সেম না? অনেকটা মানে কি, তুমি খেয়াল করে দেখো, সিম্পল ব্যাপার তো এটা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এইটুকু অংশ তো সেম, এখানে n স্কয়ার এক্সট্রা আছে। আমি এইটুকু অংশের জায়গায় কি r1 লিখতে পারি না? লেখা যায়? যে এইটুকু অংশের জায়গায় আমি r1 লিখছি আর n স্কয়ার যা আছে লিখে দিছি। তার মানে আমাকে কখনো যদি 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দেন, বলে যে
4 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত? জিনিসটা কিন্তু ইজি। 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধকে 4 স্কয়ার দিয়ে গুণ দিলে তুমি 4 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ পাবা। জি স্যার। শিওর বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধও পাইছি, নির্দিষ্ট কক্ষপথের বেগও পাইছি। তাহলে আমাদের আর কি বাকি আছে বলো? কি বের করতে হবে নির্দিষ্ট কক্ষপথের? 3টা জিনিস বলছি না প্রথমে? জি স্যার। তো বেগ পাইলাম, ব্যাসার্ধ পাইলাম, তো আরেকটা কি বের করা বাকি আছে বলো? শক্তি। শক্তি। তো এখন কথা হচ্ছে, আমরা যদি একটা পরমাণুর মডেল এরকম চিন্তা করি, এই হচ্ছে কক্ষপথ গুলা। তো খেয়াল করো, ইলেকট্রন গুলা এই কক্ষপথে এই জায়গায় আছে, হ্যাঁ এই জায়গায় থাকে মানে কি একেবারে চুপচাপ বসে আছে নাকি হচ্ছে মুভ করতে থাকে, মানে স্পিন করতে থাকে। ওই যে বলো না ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। জি স্যার। কেমিস্ট্রিতে সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো যে কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা কত, তখন ক্লকওয়াইজ হলে একটা লিখতা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে একটা। এর মানে কি যে ইলেকট্রনটা এখানে চুপচাপ বসে নেই, সেভাবে হয়তো ক্লকওয়াইজ ঘুরতেছে 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 ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে সামনে যাচ্ছে। ঠিক আছে? জি তো স্যার। যেহেতু সে ঘুরতেছে তার মানে তার কি একটা বেগ আছে, তার মানে তার একটা গতি শক্তি আছে। বুঝা গেছে? জি স্যার। মানে একটা নির্দিষ্ট পরিমাণ গতি শক্তি আছে ইকে, এটা কি গতি শক্তি। আর এটার ভ্যালু কত? গতি শক্তির ভ্যালু কত হয় বলো? স্যার 0। তাহলে তো বেগ শূন্য থাকে, তাহলে তো ইলেকট্রন চুপচাপ বসে থাকার কথা ছিল, তো ইলেকট্রন তো চুপচাপ বসে নাই। হাফ এমভি স্কয়ার। ওকে, মানে কি তুমি কি কনফিউজ ব্যাপারটায়? গতি শক্তি যে হাফ এমভি স্কয়ার হয়। কাজ ও ক্ষমতা, সূত্র। কাজ ক্ষমতা শক্তি তো পড়ছি না, গতি শক্তি হাফ হ্যাঁ এমভি হ্যাঁ স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানেও তো গতি শক্তি বললেও এটাই হবে, হাফ এমভি স্কয়ার। এখন কথা হচ্ছে, তোমার গতি শক্তিটা কি তোমার যে কোনো র্যান্ডম কক্ষপথের জন্য হইতে পারে না? জি স্যার। তার মানে বেগটাও তো ওই কক্ষপথের জন্য হবে। তার মানে যদি তোমাকে বলে যে n তম কক্ষপথের জন্য গতিশক্তি কত, সেখানে n তম কক্ষপথের জন্য বেগটা ইউজ করতে হবে হাফ এম ভি এন স্কোয়ার। সেখানে জি ভি এর স্যার। জায়গায় ভিএন হবে। এখন ভিএন সমান আমরা জানি কি পাইছিলাম, এই যে এরকম কিছু। সো ভিএন এর ভ্যালুটা এখানে এইটা হবে। ওকে, সেটা বসাই দিই আমরা। তাহলে এখানে ই স্কোয়ার, এখানে হচ্ছে 4 পাই এপসাইলন নট এম আর এন। ঠিক আছে? জি তো স্যার। গতিশক্তি পাইছি আমরা। এবার হচ্ছে কি আমাদের স্থিতি শক্তি লাগবে। এটা ইপি সমান কি, এটি হচ্ছে স্থিতি শক্তি। এখন যদি মনে থেকে থাকে, আমরা যখন স্থির তড়িৎ কখনো পড়ছিলাম তখন হচ্ছে আমরা একটা জিনিস দেখছিলাম যে একটা চার্জকে একটা তড়িৎ ক্ষেত্রে, দ্যাট ইজ এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র আছে, তো এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের রেঞ্জ। চার্জকে তুমি যদি বাইরে থেকে, ধরো কিউ একটা চার্জ, এই কিউ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে চাচ্ছ, যে এইখানে যদি আনতে চাও তোমার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হইতো, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হইতো। আর এই কাজের ভ্যালু কত ছিল? ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। মনে পড়ে সেতুরিতে আমরা পড়ছিলাম এরকম কিছু। জি স্যার। তো এইখানেও জিনিসটা কিন্তু সেম। কিরকম হবে সেম? তুমি যদি এইটা নিউক্লিয়াস ধরো, হ্যাঁ, তো নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো কক্ষপথ চিন্তা করছো, যে এইখানে কক্ষপথ, এইখানে কক্ষপথ, এরকম কক্ষপথ গুলো চিন্তা করছো। তো এই নিউক্লিয়াস তার চারপাশে মনে করো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, যে তড়িৎ ক্ষেত্রের কোথাও তুমি একটা ইলেকট্রন আনতে চাচ্ছ, ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো আনতে যখন চাচ্ছ তোমার একটা নির্দিষ্ট কাজ করতে হবে না? সেই জি কাজটা স্যার। কত হবে? ভি ইন্টু কিউ। বুঝা যাচ্ছে?
তার মানে এখানে জি স্যার। এটাই কিন্তু তোমার সেই কাজ হবে, তড়িৎ শক্তির যে কাজটা ওটাই কিন্তু স্থিতিশক্তি হিসেবে কাজ করতেছে। এখানে কিউটা কত, যেই চার্জটাকে আনতে চাচ্ছ তুমি, কোন চার্জটাকে আনতে চাচ্ছ, তড়িৎ ক্ষেত্রটা কার, এই যে পজিটিভ চার্জ আমার নিউক্লিয়াসে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাচ্ছ কাকে, এই যে একটা ইলেকট্রন, দ্যাট ইজ এখানে কিউ হবে একটা ইলেকট্রন, মানে মাইনাস ই। আর ভিটা কি, জি ভি স্যার। হচ্ছে বিভব। স্থির তড়িতে আমরা বিভব পড়ছিলাম 1/4πε0 Q/R, মনে আছে? জি স্যার। তো এইখানেও সেম জিনিস হবে 1/4πε0 Q/R। এই কিউ কত, যার তড়িৎ ক্ষেত্র, এটা কার তড়িৎ ক্ষেত্র, এই যে নিউক্লিয়াসের। তো এখানে E/R, কারণ নিউক্লিয়াসে প্রোটন একটা আছে, সো এটার চার্জ হচ্ছে ই। আর এই যে এখানে একটা কিউ আছে, এই কিউ এর চার্জ কত, মাইনাস ই। সো মাইনাস ই গুণ আকারে থাকবে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ভালো কথা। তো এখন আমরা বেসিক্যালি কি পেয়ে গেছি, আমরা হচ্ছে স্থিতিশক্তিও পেয়ে গেছি, বিভব শক্তিও পেয়ে গেছি। তো শক্তি বলতে কি টোটাল শক্তি বোঝায়, তাহলে টোটাল শক্তি কত হবে, ই কে প্লাস ইপি, দ্যাট ইজ গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি। জি স্যার। ঠিক আছে, এই দুইটার ভ্যালু যদি তুমি ফাইনালি বসা দাও, ফাইনালি তুমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম। এইটা, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার ফাইনালি শক্তি, বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। এখানে ভালো কথা, এখানে আর এর জায়গায় আর এন হবে, কিন্তু এটা তোমার আর এন হবে, নট আর, কজ এটা হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনটা আছে। আচ্ছা যাও, সো আর এর এই ভ্যালুটা হলো ব্যাসার্ধ দিয়েছে, তো ফাইনালি তুমি এরকম একটা শক্তির ভ্যালু পাইছো, যে এতটুকু হচ্ছে শক্তি পাওয়া যায়, বোঝা জি গেছে? স্যার। জি স্যার। এটা যদি হয়, তাহলে আমরা শক্তি যেহেতু পাইছি, তার মানে বলতে পারবো যে একটা নির্দিষ্ট কক্ষপথের ইলেকট্রনের জন্য, যেখানে এন থাকার কথা মনে হয়, আর নিচে একটা এন স্কোয়ার মনে হয় আছে। ওকে, আমরা বলতে পারবো যে কোনো র্যান্ডম একটা কক্ষপথে এরকম একটা শক্তি বিরাজমান থাকে একটা ইলেকট্রনে, ঠিক আছে? এখন ধরো তুমি 1 নম্বর কক্ষপথের জন্য শক্তিটা বের করতে চাচ্ছ, তাহলে 1 নম্বর কক্ষপথের জন্য যদি শক্তি বের করতে চাও, এন এর ভ্যালু কত, 1, বোঝা গেছে? এন এর ভ্যালু জি যদি স্যার। 1 হয়, তাহলে আমি E1 এটা সমান কি লিখতে পারবো, এটাকে তাহলে EN লিখি, E1 সমান কি লিখতে পারবো, এন এর জায়গায় জাস্ট 1 বসা দাও, তাহলে কি হচ্ছে, এরকম, ঠিক আছে? তাহলে আমরা E1 এটা পাইছি। E1টা মানে কি, 1 নম্বর কক্ষপথের জন্য শক্তি। এখন আমাকে একটু বলো যে 1 নম্বর কক্ষের যে শক্তি আর এন নাম্বার কক্ষপথের শক্তি, এই দুইটার মধ্যে কোনো রিলেশন পাওয়া যায়, কোনো ধরনের মিল পাওয়া যায়? স্যার কিরকম মিল? এখানে খেয়াল করে দেখো যে ই কিছু ওয়ান অংশ পূরণ, খালি এন নাই। নিচে হচ্ছে এন স্কোয়ারটা না E1 এ, তাই তো? জি স্যার। তাহলে আমি বলতে পারি না যে এই যে এইটুকু, এতটুকু অংশ, এটাই হচ্ছে E1, এতটুকু অংশ হচ্ছে E1, তাহলে E1/n², এটা বলতে পারি না En সমান, দেখো তো, En সমান এটা বলা যায়, জি স্যার। E1/n², শিওর? না বুঝলে বলো, কনফিউশনে থাকো না। সাইড ট্যাকনিক আসছে স্যার।
হ্যাঁ, যেটা বললাম যে কনফিউজ থাকো না, না বুঝলে বলো। এখানে একটু এইটা দেখো, এই রিলেশনটা আমি লিখতে পারি en সমান e1/n স্কয়ার। একটু টাইম জি নিয়ে স্যার, দেখো, দেখা বলো, শিওর? জি স্যার। আচ্ছা, তো এটা যদি হয় সরি en সমান হবে, ওকে। আচ্ছা, সো আমরা তার মানে আমার কাছে কখনো যদি 1 নাম্বার কক্ষপথের শক্তি দিয়ে বলে যে 5 নাম্বার কক্ষপথের শক্তি কত, তো আমার কিন্তু এই কোশ্চেনে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ আমাকে 1 নাম্বার কক্ষপথের শক্তি E1 দেওয়া আছে, তো সেইটাকে আমি 5 স্কয়ার দিয়ে ভাগ দিব, তাহলে 5 নাম্বার কক্ষপথের শক্তি কিন্তু পেয়ে যাব। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি থিওরি আজকের শেষ, তো আমরা কিছু ম্যাথ করব। ম্যাথ করার আগে একটা জিনিস একটু বুঝায় নিই। আচ্ছা, যে ব্যাপারটা আমরা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ধরো তোমার কাছে 1 ইলেকট্রন ভোল্ট এটা লেখা আছে, এটা কিন্তু শক্তির একক। ইলেকট্রন ভোল্ট এটা বেসিক্যালি শক্তির একক। তো এটা কিভাবে শক্তির একক হয়, বা 1 ইলেকট্রন ভোল্ট এটা সমান কত? তো খেয়াল করো, 1 তো 1 আছে, আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রনের চার্জ, এই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ কত? এরকম। আর ভোল্ট, দেখো তো আমরা এটা শিখছি না যে W ইকুয়াল টু ভি কিউ, তাইলে ভি সমান কি? W বাই কিউ, দ্যাট ইজ জুল পার কুলম, কারণ W এর একক হচ্ছে জুল, আর কিউ এর একক কি? চার্জ, মানে সি, কুলম। জি স্যার। তাহলে আমি যে ভোল্ট, ভোল্টের জায়গায় লিখতে পারি জুল পার কুলম। আর এই যে 1.6 ইন্টু 10⁻19 এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে কুলম। তাহলে দেখো জি তো, স্যার। এই কুলম কাটা গিয়ে থাকে কি? ফাইনালি 1.6 ইন্টু 10⁻19 জুল, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এরকম কিছু। বুঝা গেছে? জি স্যার। এটা কিন্তু লাগবে, কজ তোমার ইসে ম্যাথের মধ্যে শক্তির একক দিয়ে দেয় যে ইলেকট্রন ভোল্ট কত, এত ইলেকট্রন ভোল্ট, তখন হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্ট যদি না জানো তুমি ম্যাথটা করতে পারবে না। জি স্যার। ওকে, এক সেকেন্ড। স্যার, কলেজ কি আগামী মাস থেকে আসলে খুলে দিবে? দিতে পারে, একই মাস। না মানে আরেকটা ভাইরাস বলে আসছে না ওইটা। ভাইরাস আরেকটা আসেনি আর কি, মানে ভাইরাস হচ্ছে মিউটেটেড হয়েছে, যেটা আর কি বললো। বাট দেখা যাক, মানে ভ্যাকসিন যদি আইসা পড়ে তখন তো দিতেই পারে। ভ্যাকসিন তো শুনতেছি এসে পড়বে, তো ভ্যাকসিন আসলে তো তোমার কলেজ, স্কুল কলেজ খুলে দিতেই পারে। আচ্ছা, ওই টেনশন বাদ দাও আপাতত, এটা যা হওয়ার হবে। আচ্ছা, গত দিনের ভিডিওটা কি পাইছিলা? জি স্যার। স্যার ওটা তো হোয়াটস মানে ফোনে কেমনে ওটা করবো? ফোনে না তো, তুমি ডেস্কটপে নাও নাই কা? না, ডেস্কটপে তো স্যার হোয়াটসঅ্যাপ নাই। ফোন থেকে ডাউনলোড করে ডেস্কটপে নাও, সমস্যা কি? স্যার ফোনে বলে কোন ইয়ে দিয়ে ফোনে করতে করা পারবো? যায়, ফোনে করা যায়। ওটা হচ্ছে ফোনে যদি তোমাকে অ্যালাউ করে, এটা দিলে ফোনে হচ্ছে অপশন আসে যে এক্সট্রাক্ট করবা কিনা, এটা অপশন আছে। ফোনে যদি অ্যালাউ না করে তাহলে হচ্ছে তো করা যাবে না। তো এই জন্য ডেস্কটপে নিলে ইজিলি করা যায়, ডাউনলোড করে ডেস্কটপে নিয়ে যাবা, তাহলে তো হয়ে যায়। জি তাহলে স্যার। ভিডিওটা কি পাও নাই এখনো? তো ফোনে আছে, সমস্যা নাই। ভিডিওটা আছে, বাট মানে তোমার কাছে ওই জিপ ফাইলটা আছে, ভিডিওটা তো তুমি এক্সট্রাক্ট করো না এখন। আচ্ছা, যাই হোক, করে নিও। পড়তে তো জি স্যার। বসবা জানি 5-6 দিন 7-8 দিন পরে, তখন হঠাৎ করে তোমার ম্যাথ গুলা বুঝবা না। হচ্ছে করে নিও, হেল্প হইতে পারে কিছু। আচ্ছা, যাই হোক,
সো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাদের কি বলছে পড়ো। একটি হাইড্রোজেন পরমাণু 1.5 -1 পয়েন্ট। ইলেকট্রোভোল্ট শক্তি অবস্থা থেকে -3.4 ইলেকট্রোভোল্ট অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করো যে আমাদের কাছে চাইছে যে কম্পাঙ্ক কত, মানে F equal to what, এটা চাইছে। তো আমরা হচ্ছে বোরের স্বীকার্য থেকে এটা জানি যে ডেল ই সমান সমান HF, 3 নাম্বার স্বীকার্য। সেখানে H এর হলো কত, প্লাঙ্কের কনস্ট্যান্ট, এইটা। আচ্ছা, তো ডেল ই সমান এটা কত হবে? এটা হবে উচ্চ শক্তি মাইনাস নিম্ন শক্তি। এখন আমাকে বলো -1.5 বড় নাকি হচ্ছে -3.4 বড়, কোনটা বড়? -1.4। -1.5 এটা বড়, সো বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও। তাহলে কত হচ্ছে? 1.9 ইলেকট্রন ভোল্ট, তাই তো? জি স্যার। এখন আমি এটাকে এক কাজ করি, এসআই একক ইউনিট নিয়ে যাই, মানে এসআই একক মানে হচ্ছে তোমার জুলে। তো জুলে নিলে কত হবে? 1 ইলেকট্রন ভোল্ট এর আগেই দেখাইছি, ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইন্টু 10⁻19, এত জুল হয়, একটু আগেই দেখাইছি। তো ইলেকট্রন ভোল্টের জায়গায় এত জুল লিখে দিলাম। সো আমি দেখো ডেল ই পেয়ে গেছি আর এইচ জানি, তখন এই জায়গায় বসায় দাও। সো এফ এর একটা ভ্যালু পেয়ে যাবা, কত হবে সেটা? এটা মেবি এখানে যা অ্যান্সার দিছে 4.59 ইন্টু 10⁻14, আর কম্পাঙ্কের একক কত হবে? হার্জ। সেইটা তাহলে তোমার কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেছে? হ্যালো? হ্যালো? হ্যালো?